আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও নজরুল ইসলাম। শুরুতে যাব সাফওয়ানের কাছে। সাফওয়ান, ইজতেমা ময়দানে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন জানাবেন? কিছুক্ষণ পরে কিন্তু ইজতেমার মাঠে জুম্মার নামাজ আদায় হবে এবং এর কারণে কিন্তু সারা দেশ থেকে যে মুসল্লিরা তারা কিন্তু ইতিমধ্যে ইজতেমার ময়দানে এসে পৌঁছেছেন এবং সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে ক্রমেই কিন্তু ভিড় সেটি কিন্তু বাড়ছে। প্রচুর পরিমাণে মুসল্লি আছেন এবং শুধুমাত্র বাংলাদেশ থেকেই নয়, বাংলাদেশের বাইরে এই পর্যন্ত 48টি দেশ থেকে 1000-এরও বেশি মুসল্লি এসেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে সংখ্যাটি এখনো সঠিকভাবে আমরা নিশ্চিত নই। তো এছাড়া যেটি জানাতে চাই যে আজকে কিন্তু পবিত্র শবে বরাত রয়েছে। তো দুটি মিলে, একে তো হচ্ছে জুম্মার নামাজ এবং পরবর্তীতে শবে বরাত, তো সব মিলে একটি ব্যাপক প্রস্তুতি এই ইজতেমার মাঠে চলছে সকাল থেকে। এবং সকালে কিন্তু মাওলানা আব্দুল সাত্তার তার আমবয়ানের মধ্য দিয়ে আজকের দিনে যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং তারপরে 4টি আমল আলাদা আলাদা বয়ান হওয়ার কথা ছিল। স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বধির যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বয়ানের কথা ছিল, সেটি সকাল 10টায় হয়েছে। তো সেটি কিন্তু ইতিমধ্যে শেষের পথে রয়েছে এবং মুসল্লিরা তাদের এই যে দৈনন্দিন যে কাজ সেগুলো কিন্তু তারা সেরে নিচ্ছেন। এবং এরপরে জুম্মার নামাজ রয়েছে। জুম্মার নামাজে কিন্তু ইমামতি করবেন মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ, তার ইমামতি করার কথা রয়েছে। তো সব মিলে যেটি দেখছি যে মুসলমানরা যারা এখানে ধর্ম পালনে এসেছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের যেই আমল সেইগুলো কিন্তু করছেন। এবং এই মুহূর্তে ইজতেমার ময়দানে আরেক প্রান্তে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুলের কাছে যেতে চাই। নজরুল, আপনার ওখানে কি অবস্থা আমাদেরকে জানাবেন? ইউসুফ বিন সাদ কিন্তু আজকের এই ইমামতি করবেন এই বৃহত্তর ধর্মীয় শুক্রবারে যে জুমার নামাজ, আজকের জুমার নামাজ, এই উপলক্ষে কিন্তু যে আশপাশের যে জেলার গাজীপুর এবং নরসিংদী এবং আশপাশের যে সাভার, আশুলিয়া সহ সব জেলার মানুষ কিন্তু ইতিমধ্যেই দিকে আসতে শুরু করছেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে সবভাবেই কিন্তু সাধারণ মানুষ যেগুলো রয়েছেন, মুসল্লিরা রয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে খিত্তায় কিন্তু দিন এবং আখলাক সম্পর্কে কিন্তু বৃহৎ আলোচনা চলছে এবং সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে সব জায়গায় কিন্তু ইসলাম নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তো সবকিছু মিলে কিন্তু একটি শান্তিপূর্ণভাবে ইজতেমাটা অনুষ্ঠিত হচ্ছে। সবাই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। রাজশাহীতে চলছে 2 দিন ব্যাপী তাবলিগি ইজতেমা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, ইজতেমায় মুসল্লিদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বলছি আপনারা চলে যান। ধন্যবাদ। তো হ্যাঁ, রাজশাহীর যে আঞ্চলিক ইজতেমা যেটি আমরা বলি, আহলে হাদিস বাংলাদেশ এটি শুরু করে। এবার তাদের আয়োজনটি 35তম, গতকাল থেকে সেটি শুরু হয়েছে এবং প্রচুর মুসল্লিদের ভিড় হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরার চোখে, যে 1.5 লক্ষাধিক মানুষের বেশি কিন্তু মুসল্লি এখানে জমায়েত হয়েছেন। তারা গতকালকে থেকে এই ইজতেমাটি যেহেতু শুরু হয়েছে, আজকেও কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে প্রশ্ন উত্তর পর্ব চলছিল। ইসলামের জীবন বিধান এবং হাদিসের আলোকে যে মানুষ কিভাবে জীবন ধারণ করতে পারেন সেগুলো নিয়ে নানা রকম প্রশ্ন ছিল মুসল্লিদের, সেই প্রশ্নের জবাব দিচ্ছিলেন। আজকেও জুমার নামাজ, এখানে অনেক মানুষ আসবেন যারা জুমার নামাজ আদায় করবেন। এরপরে বিভিন্ন বয়ান হবে, এখানে আলোচনা চলবে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা দায়িত্বশীল তাদের কাছ থেকে, যে আজকে কি কি আয়োজন আছে। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আজকে সারাদিন আয়োজন কেমন আছে আর কতক্ষণ চলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর সাখাওয়াত হোসেন, আহলে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। আলহামদুলিল্লাহ, আমাদের তাবলীগ ইজতেমা গতকাল থেকে শুরু হয়েছে, আনুষ্ঠানিকভাবে বাদ আসর থেকে শুরু হয়েছে। আজকে এ পর্যন্ত প্রশ্নোত্তর হয়েছে, তারপরে জুমার সালাত এখানে হবে, খুতবা দেবেন মুহতারাম আমির জামাত। জুমার সালাতের পরে একটু বিরতি হবে, আসরের পর থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে এবং আজকে শুরু হয়ে একবারে কালকে ফজর পর্যন্ত একটানা চলবে ইনশাআল্লাহ। ফজরের পরে শেষ দোয়া এবং বৈঠক ভঙ্গের দোয়ার মাধ্যমে বৈঠক শেষ হবে ইনশাআল্লাহ। আমাদের মূলত আহ্বানটা হচ্ছে এদেশের মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গঠনের আহ্বান। আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রনীতি সব যেন আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হয়, সেই লক্ষ্যে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে আজকে তাদের কি কি আয়োজন আছে। মূলত আগামীকাল যে ভোর ফজরের নামাজের পরপরই তো এই ইজতেমা শুরু হবে, শেষ হবে এবং আজকের এই আয়োজনটি এখানে শেষ হচ্ছে এবং মুসল্লিদের ব্যাপক ভিড় হয়েছে, যেটি চলবে। জুমার নামাজের সময় হয়তো আমরা আরো বেশি ভিড় দেখতে পাবো। তো তোহা, এই ছিল রাজশাহী থেকে তাবলীগ ইজতেমার আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ।
এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। সপ্তাহান্তে বাজারের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তারেক, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তোয়া, এই মুহূর্তে আছি রাজধানীর কারণ বাজারে। আপনি জানেন রমজানকে সামনে রেখে কিন্তু বিভিন্ন মহলের একটি দাবি ছিল যে বা একটি আশঙ্কা ছিল যে জিনিসপত্রের দাম, নিত্যপণ্যের দাম বাড়বে কিনা। তবে আমরা এখানে এসে এখন পর্যন্ত দেখতে পেরেছি, ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, এখন পর্যন্ত আসলে সে অর্থে আসলে বাজারে দাম বাড়েনি এবং সবজির দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে আসলে শসার দাম কিছুটা বেড়ে আসলে 40 থেকে 70 টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে এবং লেবু বিক্রি হচ্ছে হালি প্রতি 40 থেকে 60 টাকার মধ্যে। এর মধ্যে যেমনটা দেখছেন আসলে ফুলকপি আগের দামই 20 থেকে 30 টাকা, বাঁধাকপি একই দামে বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। এবং যেমনটা আসলে ক্রেতাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা এখন পর্যন্ত আসলে বাজার দামে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এর মধ্যে মুরগির দাম আসলে 10 টাকা কেজি প্রতি বেড়েছে। যেমন যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকা এবং একই সঙ্গে সোনালী বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, যেটি আসলে আগের সপ্তাহে 10-20 টাকা কম ছিল। দেশি মুরগি বিক্রি হচ্ছে আসলে 580 টাকা। তো এর মধ্যে যদি কাঁচা বাজারের কথা বলি, দু একটা দামে আসলে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে দু একটা পণ্যে। যেমন হচ্ছে শসাতে আসলে 10 টাকা করে কেজিতে বেড়ে এখন আসলে আকার বেঁধে আসলে 60 টাকা করে বিক্রি হচ্ছে। তো সার্বিকভাবে আসলে যেমনটা আসলে এখানকার যে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, এখন পর্যন্ত তারা এই নিত্যপণ্যের বাজারে আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের কাছে। এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নগর বাজারগুলোতে বেড়েছে নিত্যপণ্যের দাম, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষজন। এ বিষয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী কামাল হোসেন। কামাল, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? নওগাঁয় নিত্যপণ্যের বাজারে ইতিমধ্যেই রমজানের যে আগমন সেটার প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে এক সপ্তাহ আগে সবজির যে দাম একেবারে নিম্নমুখী ছিল, সেখান থেকে অনেকটাই উঠে এসেছে এবং সব রকমের সবজির বাজারে প্রায় কেজিতে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। আপনাকে যদি আজকের বাজারের কথা বলি, নওগাঁয় শাকসবজির যে বিষয়টা বলা হচ্ছে, শাকসবজিতে কদিন আগে যেটা আমরা দেখেছিলাম, বিশেষ করে ফুলকপি বিক্রি হয়েছিল মাত্র 1 টাকা বা 2 টাকা কেজি, সেই ফুলকপি এখন বিক্রি হচ্ছে প্রায় 10 থেকে 20 টাকা কেজি। আজকের আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, দেশি যেটা সেটা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। রসুন দেশিটার দাম বেশ কম থাকলেও 150 টাকা, কিন্তু পুরাতন যে রসুন 240 টাকা বিক্রি হচ্ছে। দেশি আদা বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে, এটার দামও বেশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা, গাজর 25 টাকা, কাঁচা মরিচের দাম বেশ সহনশীল অবস্থায় আছে 40 টাকা। তবে ক্ষীরা বেড়েছে 30 টাকা, সিম 40 টাকা। সয়াবিন তেল খোলা বাজারে পাওয়া যাচ্ছে না, অনেকটাই কম, বোতলজাত তো নেই, তবু যতটুকু পাওয়া যাচ্ছে সেটা আবার প্রায় 200 টাকা প্রতি লিটার বিক্রি হচ্ছে। সরিষার তেল বিক্রি হচ্ছে 220 টাকা। মসুর ডালের আজকের বাজার যদি বলি 150 থেকে 120 টাকা। অ্যাঙ্কর ডাল 70 টাকা। ছোলা বুট বিক্রি হচ্ছে 105 টাকা। চালের বাজার বেশ ঊর্ধ্বগতি। আপনাকে জানাই যে সব রকমের মোটা চাল স্বর্ণা জাতের 58 টাকা এবং কাটারি বিক্রি হচ্ছে 75 থেকে 82 টাকা। আতপ চাল বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা। এছাড়া গরুর গোস্ত, মুরগির গোস্ত সব কিছুতেই দাম অনেকটাই আকাশচুম্বী। গরুর গোস্ত আজকের বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে এবং খাসির গোস্ত বিক্রি হচ্ছে 1200 থেকে 1250 টাকা কেজি দরে। তো সবকিছু মিলে বলা যেতে পারে যে রমজান আসার আগেই সব রকম বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। তো এই ছিল নওগাঁ থেকে নিত্য পণ্যের বাজার দর নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। মমতাজ মেহেদী গোল্ড, ভ্যালেন্টাইন ও ফাল্গুনের গল্প নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুসরাত জাহান। নুসরাত, সেখানকার আয়োজন কেমন দেখছেন, জানাবেন। দর্শক, মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত ফাল্গুন ও ভ্যালেন্টাইন আয়োজনে আপনাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত জাহান। বলা হয়ে থাকে যে লাল ভালোবাসার প্রতীকী রং। লাল শাড়িতে নববধূ এবং পাঞ্জাবি ধুতিতে আছেন বর। কেমন আছেন আপনারা? খুবই ভালো আছি আপু, আপনি কেমন আছেন?
ভালো আছি। দুজনকেই বিশ্ব ভালোবাসা দিবস এবং ফাল্গুনের শুভেচ্ছা। বিয়েটা কি প্রেম করে? হ্যাঁ, প্রেম করে। কতদিনের প্রেম ছিল? কালই 3.5 বছর পূর্ণ হয়েছে এবং কালকেই বিয়ে হয়েছে। আচ্ছা, তো যখন প্রেমটা হলো তখনও কি এরকম দিনক্ষণ বেছেই প্রেমের শুরুটা হয়েছিল? না না, আসলে দিনক্ষণ বেছে কখনোই প্রেমের শুরু হয় না। আর এরকম আমাদের সাথেও কিছু হয়নি। আমাদের প্রেমটা আসলে হঠাৎ করেই হয়ে গেছে। আমরা একে অপরের প্রতি দুর্বল হয়ে গেছিলাম, তাই হয়ে গেছে। দাদা, নতুন বউকে সাথে নিয়ে ঘুরতে কেমন লাগছে? অবশ্যই ভালো, তাও আজকের মতো দিনে শুধু ভালো? অনেক ভালো, সবকিছু মিলে ওভারঅল খুব ভালো। আচ্ছা, নিজেদেরকে একটু এক্সেপশনাল মনে হচ্ছে না? কারণ সবাই কেউ হয়তো হলুদে আছে, বাসন্তী রঙে আছে, কেউ লালে আছে, কিন্তু আপনারা একদমই নববিবাহিত দম্পতির সাজে আজকে বাইরে এসেছেন। কেমন লাগছে এই অনুভূতি? অ্যাকচুয়ালি আমাদের বিয়ের ডেটটা যখন ফিক্সড হয় তখনও আসলে এত কিছু মাথায় আসেনি। যখন আমরা সব প্ল্যানিং প্রোগ্রাম শুরু করছি, ডেট ফিক্সড হয়ে গেছে, তখন আমাদের মাথায় আসছে আমাদের 13 তারিখে আমাদের 3.5 বছর পূর্ণ হইতেছে। 13 তারিখে আমাদের রিলেশনের শুরু হচ্ছিল, তারপরে 13 তারিখে আবার বিয়ে হচ্ছে এবং 14 তারিখে হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। মানে এটা পরে আসলে ভিতরে খুব ভাবে একটা আবেগের সৃষ্টি করে। তো ভালো। আর আজকে আপনার মানে এখানে আসা হচ্ছে একটা আতিফ ভাইয়ের জন্য, গল্প ছবির আতিফ ভাইয়ের জন্য। উনি আজকে সকালবেলা আমাদের ফটোশুটের জন্য টাইম দিয়েছে, আর যার কারণে আপনাদের সাথে আমাদের দেখা হয়ে গেছে। একদমই তাই। এবং আসলে দেশ টিভির এই জায়গাটাও আপনাদেরকে বোধহয় চাচ্ছিল, যে কারণে আমরা আপনাদেরকে পেয়েছি। হানিমুন প্ল্যান কোথায় করছেন, কোথায় যাবেন? কক্সবাজার। দুজনেরই সমুদ্র পছন্দ। আচ্ছা, তো সমুদ্র বিরাজ সাথে ভালোবাসা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এমন। তো যদি 13 তারিখে লগ্ন না থাকতো সেক্ষেত্রে কি করতেন? আসলে এটা আসলে আমরা প্ল্যানিং করে কিছু করিনি, হয়ে গেছে 13 তারিখে লগ্নটা। আর যদি না হতো তাহলে নেক্সট যে কোনো ডেটে হলে হতো। আমরা এটা নিয়ে কোনো ব্যাপার না। আসলে বিয়ের ডেট সবসময় স্পেশাল হয়, সেটা যে কোনো ডেটেই। একদমই তাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দাদা এবং বৌদিকে, এবং একেবারেই নতুন বিয়ে নবজীবনের জন্য, বিবাহিত জীবনের জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রাখি। আপনাদের জন্য মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট আছে। অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেক ভালো থাকবেন, শুভকামনা। আপনারা ভালো থাকবেন। তো ধন্যবাদ আপনাকে। বিপুল ঐশ্বর্যধারী ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ। একই দিনে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ভালোবাসার দিন। ঋতুরাজের হাত ধরে এবারও এলো ভালোবাসার এই বিশেষ দিনটি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম, ময়মনসিংহ ও নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল, ইলিয়াস আহমেদ ও জিয়াউর রহমান। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে পায়েলের কাছে। পায়েল, মানুষের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন সেখানে? আমি দেখতে পাচ্ছি শিল্পকলা একাডেমি ফ্যান গ্রুপের রাসেল ভাইকে। রাসেল ভাই একটা কাকতালি হয়ে যায়। রাসেল ভাই লাইভ করছে। আমাদের পুরো শিল্পকলা টিমের পক্ষ থেকে আমরা রাসেল ভাইয়ের একটা কাকতালি হয়ে যাব। ভালোবাসার রং সব মিলে একাকার চট্টগ্রামের সকল মানুষ আজকে দেখছি আমরা সকলের মাথা এত সুন্দর করে ফুল ফুটেছে, স্মরণ করছি সকলে। আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন স্মরণের যে আয়োজন, এই আয়োজন করা হয়েছে অমর তবে আসছে সবে করার পরে এই আয়োজনে থাকবে। তাড়াতাড়ি এই আয়োজন শেষ করা হবে বলে জানিয়েছেন আমাদের। সেই কারণে বসন্তকে বরণকে এবং ভালোবাসা এই দিনটা যারা বসন্ত আছে এবং যারা ভালোবাসার রঙে ছড়িয়ে দিতে চাই, ভালোবাসার আপন করে দিতে চাই সবাইকে, যারা বসন্ত এবং ভালোবাসা এই সকল নিয়ে এই ছিল চট্টগ্রামের বসন্ত উৎসব থেকে আমার এই সর্বশেষ। এবং বসন্ত এবং ভালোবাসা দিবসের আরো খবর জানাবে আমাদের ঋতু
ঋতুরাজ বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবস দুটি একসঙ্গে পালিত হয়, কিন্তু আমরা দেখেছি ময়মনসিংহের যে জয়নাল আবেদিন পার্ক রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই তরুণ তরুণীরা ভিড় করছেন এবং তারা কিন্তু একে অন্যের হাত ধরে কিন্তু তাদের মধ্যে যে ভালোবাসার আদান প্রদান সেটি কিন্তু তারা করছেন। অর্থাৎ শুধু তরুণ তরুণী নয়, আমরা দেখেছি সব বয়সীর মানুষ কিন্তু সকাল থেকেই এই জয়নাল আবেদিন পার্কে আসছেন এবং ঋতুরাজ বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে কিন্তু আমরা দেখেছি প্রায় এই পার্কটিতে প্রায় শতাধিক ফুলের দোকানও কিন্তু বসেছে। অর্থাৎ এবছর কিন্তু অন্যান্য বছরের ন্যায় ফুলের বেচা বিক্রি কিছুটা বেড়েছে বিক্রেতারা বলছেন এবং ক্রেতারা যারা একে অন্যকে ফুল উপহার দিচ্ছেন তারা কিন্তু বলছেন যে ফুলের দামটা কিছু বেশি, সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি শুধু জয়নাল আবেদিন পার্ক নয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ডুলাদিয়া সিলভার ক্যাসেল সহ কিন্তু ব্রহ্মপুত্র পাড়ের যে জায়গাগুলোতে আসলে মানুষের অবিরাম বিচরণ রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ সকাল থেকেই ভিড় করছে এবং বিশেষ করে পরিবারের সকলেই কিন্তু একসঙ্গে আসছেন এবং তাদের মধ্যে যে ভালোবাসার আদান প্রদান সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা কিন্তু শুধু ফুল বিনিময়ের মধ্যে নয় এবং একে অন্যের সাথে কৌশল বিনিময়ের মাধ্যমে কিন্তু ভালোবাসার আদান প্রদান সেটি করছেন। আমরা দেখেছি যে এই ভালোবাসার যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ তরুণ তরুণীরা যে জায়গাগুলোতে হাট ধরে একে অন্যের হাঁটছেন সেই জায়গাগুলোতেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একেবারেই জোরদার করা হয়েছে এবং প্রশাসন থেকে বলা হচ্ছে যে আজকের এই দিনটিকে যেন মানুষ নির্বিঘ্নে পালন করতে পারে সেই লক্ষ্যে কিন্তু তাদের ব্যবস্থা জোরদার রয়েছে এবং আমরা দেখেছি সকাল থেকেই বিশেষ করে পার্ক এলাকায় কিন্তু লোকজনের সমাগম বাড়ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো আরও বাড়বে সেই বিষয়টি এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আমরা ঋতুরাজ বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবসের খবর জানতে এখন চলে যাব নেত্রকোনায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান জিয়া। ধন্যবাদ ইলিয়াস আপনাকে। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যে নেত্রকোনার যে বসন্তকালীন সাহিত্য উৎসব শুরু হয়েছে সকাল 9টা থেকে। তো এই উৎসবটি কিন্তু নেত্রকোনা বিশেষ করে সাহিত্য সংস্কৃতি কর্মী যারা রয়েছেন এই অঞ্চলের সকল প্রকার সংস্কৃতি কর্মী এবং দেশের বিভিন্ন জায়গা থেকে সাহিত্য সংস্কৃতি কর্মীদের একটি প্রাণের উৎসব। প্রতি বছর এই নেত্রকোনা জেলা শহরের মুক্তারপাড়া মাঠে বকুলতলায় এখানে কিন্তু প্রতি বছর এই উৎসবটি হয়ে আসছে এবং প্রতি বছর দেশ বরেণ্য একজন কবি লেখক এখানে খালেকদার চৌধুরী যে সাহিত্য পুরস্কার সেই পুরস্কার প্রদান করা হয়। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে উৎসব প্রাঙ্গণ এখানে কিন্তু এই জেলা শহরের কবিরা সাহিত্যিকরা এবং বিশেষ করে তরুণ তরুণীরা তারা কিন্তু এই বসন্তকালীন যে সাহিত্য উৎসব আছে এই উৎসব স্থলে এসে তারা চমৎকার সকাল থেকে তারা এখানে উৎসব আনন্দ উপভোগ করছেন। তো এই উৎসবটি কিন্তু আয়োজন করছেন নেত্রকোনা জেলার যে সাহিত্য সমাজ, এই সাহিত্য সমাজের উদ্যোগে প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর কবি হাসান হাফিজকে তারা খালেকদার চৌধুরী সাহিত্য পুরস্কারে ভূষিত করছেন। আমরা একটু জানবো আয়োজক যারা আছেন, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্মানিত সভাপতি জনাব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, এই যে আজকে দিনব্যাপী আয়োজনে কি কি থাকছে একটু বলবেন। ধন্যবাদ। আজকের আয়োজনের মধ্যে আমি প্রথমেই বলতে চাই এটা আসলে আমাদের গৌরব এবং গর্বের। আজকে 28 বছরে এই নেত্রকোনা সাহিত্য সমাজের এই প্রোগ্রাম। আজকের এই আয়োজনে রয়েছে কবিতা আবৃত্তি, বসন্ত বন্দনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা এবং পুরস্কৃত অতিথিকে আমরা পুরস্কৃত করব এবং পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রোগ্রামের আপনারা শুনছিলেন যে এখানে নেত্রকোনার যিনি সাহিত্য সমাজের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা কিন্তু বলছিলেন যে এই উৎসবটি একটি প্রাণের উৎসব এবং 28তম বসন্তকালীন সাহিত্য উৎসব এটি। তো এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু নেত্রকোনা জেলা শহর সহ দেশে বিদেশে বিভিন্ন জায়গার কবি সাহিত্যিকরা এসে সকাল থেকে এখানে তারা এসে জড়ো হয়েছেন এবং জুমার নামাজের পর যে পুরস্কৃত কবির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তো
তো আমরা এখানে যে বিষয়টি জানতে পেরেছি, এই বছর কিন্তু এখানে কালেক্টর চৌধুরী মঞ্চ নির্মাণ করা হয়েছে, প্রথমবার এই মঞ্চটি নির্মিত হয়েছে। তো সব মিলিয়ে এই যে জমজমাট একটি উৎসব অনুষ্ঠিত হচ্ছে, এটি 28তম বসন্তকালীন সাহিত্য উৎসব, এবং এই উৎসবে কিন্তু দেশ এবং দেশের যে সাহিত্য সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়ে আলোচনা হয়, নেত্রকোনার সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়, এবং তরুণ প্রজন্মকে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে? অপারেশন ডেভিল হান্টের অভিযানে মানিকগঞ্জে গত 24 ঘন্টায় আটক করেছে 12 জনকে। আমরা যতটুকু জানতে পেরেছি যে গত 9 ফেব্রুয়ারি থেকে ওই ডেভিল হান্ট অপারেশন যে অভিযান, সে অভিযান শুরু হয়। তো গত এই 5 দিনে মানিকগঞ্জে এ পর্যন্ত 40 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষক লীগের নেতা, ছাত্রলীগ নেতা সহ যুবলীগ যে নেতাকর্মী রয়েছে, তাদেরকে অভিযান চালিয়ে এই 40 জনকে আটক করা হয়েছে। তো আমরা আজ সকালে কথা বলেছি মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে। তিনি যেটি আমাদের জানিয়েছেন যে তাদের নিয়মিত অভিযানের মধ্যে এই 40 জনকে আটক করা হয়েছে, এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তো আমরা আরো যেটি জানতে পেরেছি যে তারা যেটি বলছেন যে তাদের এই অভিযান নিয়মিত চলছে। এই অভিযানে যে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি এবং যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ যে অপরাধীগুলো রয়েছে, তাদের গ্রেপ্তারে তাদের জোর অভিযান চলছে, এবং যে অপরাধী আত্মগোপনে থাক না কেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের ডেভিল হান্টের অপারেশন যে অভিযান, তার সর্বশেষ খবর। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পালিত হচ্ছে সুন্দরবন দিবস। এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন, নূর ইসলাম রকি ও এস সোহান। শুরুতেই যাচ্ছি সাতক্ষীরাতে। সুমন, দিবসটি ঘিরে কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। তোয়া দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কালেক্টরেট চত্বরে। এখানেই অনুষ্ঠিত হয়েছে সুন্দরবন দিবসের আলোচনা সভা, র্যালি এবং বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আপনি জানেন যে সুন্দরবন ভারত এবং বাংলাদেশ অংশেই অবস্থিত, এবং যার মধ্যে সব থেকে মূল এবং বড় অংশটি হচ্ছে সাতক্ষীরাতে। এখানেই এবার পালিত হচ্ছে সুন্দরবন আমার মা, ধ্বংস হতে দেব না, এই প্রতিপাদ্যে আজকের সুন্দরবন দিবসের যে আলোচনা, সেই আলোচনা অনুষ্ঠিত হয়েছে এই কালেক্টরেট মিলনায়তনেই অনুষ্ঠিত হয়েছে, এবং এখানে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং তাদের পরিবেশবাদীরা এখানে অংশগ্রহণ করেছে, এবং তারা অঙ্গীকার করেছে সুন্দরবনকে রক্ষা করতে হবে উপকূলকে রক্ষার স্বার্থে। এখানে উপস্থিত আছে সুন্দরবন ফাউন্ডেশনেরই সদস্য। আমি সুন্দরবন ফাউন্ডেশন সদস্যের সঙ্গে কথা বলছি। সাতক্ষীরার সুন্দরবন ইসিএ ঘোষণা করা হয়েছে 1999 সালে। ইসিএ ঘোষণা করার পরেও আজও অবধি সুন্দরবনকে কেন্দ্র করে কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। একই সাথে সুন্দরবনে যে সকল জীববৈচিত্র্য এখানে ছিল সেটা বিলুপ্তি হয়ে যাচ্ছে। আমরা অতিবিলম্বে এই সুন্দরবনকে রক্ষা করার জন্য শুনছিলাম যে এখানে সুন্দরবন রক্ষার জন্য যে প্রয়োজনীয় প্রকল্প, সেই প্রকল্প গ্রহণের জন্য এখানে পরিবেশবাদী সংগঠন ধরা, জেটনেট বিডি, প্রশাসন, বেলা সহ বিভিন্ন সংগঠন এখানে তার সদস্যরা উপস্থিত আছে, এবং তাদের অঙ্গীকারই হচ্ছে সুন্দরবন রক্ষা। এই ছিল সাতক্ষীরা সুন্দরবন দিবসের যে আয়োজন, তার সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি খুলনায়। সেখানে আমাদের সহকর্মী রকি জানাচ্ছেন সুন্দরবন দিবসের অদ্যোপান্ত। রকি। সুন্দরবনকে আসলে যে সমস্ত
বাঁচায় সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক বর্জন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু খুলনায় খুলনা সুন্দরবন একাডেমির উদ্যোগে খুলনা প্রেস ক্লাবে সুন্দরবন দিবস কিন্তু উদযাপন হচ্ছে। আজ সকাল থেকে কিন্তু সুন্দরবন দিবসে কিন্তু নানা আয়োজন আসলে করা হয়েছে। সকালে নগরীতে সাইকেল র্যালির মাধ্যমে কিন্তু সুন্দরবন দিবসের কার্যক্রম শুরু হচ্ছে। এর পরবর্তীতে খুলনা প্রেস ক্লাবের যে ব্যাংকুয়েট হল আছে, এই ব্যাংকুয়েট হলে কিন্তু বাঁচাও সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবন দিবসের আলোচনা সভা, ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন আসলে করা হয়েছে। এবং বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন, এই বিষয়টিকে এখানকার যে অতিথি আছে তারা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। পাশাপাশি সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে যেন আসলে মর্যাদা দেওয়া হয় সে বিষয়ে কিন্তু তারা জোর দাবি জানিয়েছে। এবং শুধু বছরের একটি দিনই না, সবসময় সুন্দরবনকে গুরুত্ব দিয়ে যেন আসলে আমাদের যে কার্যক্রম এগুলো অব্যাহত থাকে, এমনটি বলেছেন সুন্দরবন একাডেমির যারা এখানকার অতিথি আছেন। তো খুলনার সুন্দরবন দিবসটি এটা ছিল আমাদের সর্বশেষ সংবাদ। আমরা চলে যাচ্ছি এখন বাগেরহাটে, সেখানে আমাদের সহকর্মী সোহানের কাছে জানতে চাইবো যে সুন্দরবন দিবসের আয়োজন সম্পর্কে। বাগেরহাটে কিন্তু সুন্দরবন দিবস উপলক্ষে নানা আয়োজন ছিল। সকাল থেকে বাগেরহাট প্রেস ক্লাব, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন আর সুন্দরবন একাডেমির যৌথ আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এরপরেই কিন্তু প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল কবির। সেখানে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ কিন্তু বাগেরহাটের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা যদি সুন্দরবন দিবসের একটি প্রতিপাদ্য আপনাদেরকে জানাতে চাই, 2001 সালের 14 ফেব্রুয়ারি থেকে কিন্তু বাগেরহাট সহ যেসব জেলায় সুন্দরবনের অংশ রয়েছে সেখানে বেসরকারি উন্নয়ন সংস্থা গুলো কিন্তু সুন্দরবন দিবস পালন করে থাকেন। সেই থেকে প্রতি বছরই এই দিনটিকে খুবই আড়ম্বরপূর্ণভাবে সুন্দরবন রক্ষার দাবি নিয়ে সুন্দরবন দিবস উদযাপন করা হয়। তবে এখন পর্যন্ত এই দিবসটি কিন্তু সরকারি স্বীকৃতি পায়নি, যার কারণে পরিবেশবিদ ও বনকর্মীরা কিন্তু হতাশ। সুন্দরবন দিবসকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগ থেকে এই ছিল আমার কাছে সুন্দরবন দিবসের সর্বশেষ খবর। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।